কেউ কেউ আমাকে বলছে যে ডিজিএফআই যদি এইসব রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ না নেয় তবে আসলে ডিজিএফআই কাজটা কি করবে আর রাষ্ট্র মানে একটা সরকারি বা রাষ্ট্র কিভাবে চালাবে? তো গত 30 বছরের প্র্যাকটিসে তো এটা নাই। তবে নির্দলীয় হলেও রাজনৈতিক পাকে চক্রে থাকতে হচ্ছে আমাদের সরকার প্রধানকে। আসলে কি পাকে চক্রে? ডক্টর মোহাম্মদ ইউনূসের রাজনীতি নিয়ে আগ্রহ আমরা দেখেছি সেই 90 দশকের গোড়ায়, যখন ডক্টর কামাল হোসেনের দল গণফোরামের জাতীয় সম্মেলনে বক্তব্য দিয়েছিলেন তিনি, সেখানে ডক্টর ইউনূস আমার দল নামে তার স্বপ্নের দলের কথা বলেছিলেন। সেখানে নিজেকে তাত্ত্বিক হিসেবে দেখতে চেয়েছিলেন তিনি, তারপর তাকে আমরা রাজনীতিতে দেখিনি। আর 2007 সালে 111 সরকার যখন ক্ষমতায়, তখন আবার নাগরিক শক্তি নামে দল গঠনের ঘোষণা দেন ডক্টর ইউনূস, তবে 3 মাসের মধ্যেই রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণাও দেন। এই হলো আমাদের প্রধান উপদেষ্টা রাজনীতির সংক্ষিপ্ত ইতিহাস। এসব একটু বলে রাখি, ডক্টর ইউনূস আমাকে কিন্তু বলেছেন যে তিনি এই রাজনীতিতে মানে দ্বিতীয় পর্যায়ে রাজনীতিতে 2007 সালে সেইটা তিনি আসতে চান নাই। আসলে বিমানবন্দরে তাকে সাংবাদিকরা এতবার একই প্রশ্ন করেছে যে আপনি কবে রাজনীতিতে এসেছেন, সে সময় আসছেন কিনা, তখন তিনি একবার বলেছেন যে ঠিক আছে আসছে। এরপরে তিনি পরীক্ষা করে দেখেছেন, কিন্তু রাজনীতিতে আসার সেইটার খুব বেশি ইচ্ছা তার কখনো ছিল না। তিনি বারবার স্বীকার করেছেন রাজনীতি তার কাজ নয়, এটা তিনি ভালো পারেনও না। এখন রাজনীতি করুন আর না করুন, ছাত্ররা যখন তাকে সরকার প্রধান হওয়ার প্রস্তাব করেছেন তখন থেকে ভূ রাজনীতিতে জড়িয়ে পড়েছেন শান্তিতে নোবেল জয়ী অধ্যাপক ডক্টর ইউনূস। দেশে ফিরে শপথ নেওয়ার আগেই তো তিনি 7 সিস্টার্স নিয়ে ভারতকে আধো হুঁশিয়ারি দিয়েছিলেন, যা তখন বৈষম্য বিরোধী ছাত্র মহলে ছিল ব্যাপক প্রশংসার ব্যাপার। এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন, এটা জানার পর মাটি থেকে পালিয়ে নেট দুনিয়ায় আশ্রয় নেওয়া আওয়ামী লীগেররা যেন খড়কুটা আঁকড়ে ধরার সুযোগ পেলেন।